নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আপনাদের আজকে বলবো মঙ্গলের অষ্টবর্গ রেখাপাতের নিয়ম। কিভাবে মঙ্গলের অষ্টবর্গের রেখাপাতের নিয়ম করতে হয়, মানে কিভাবে রেখাপাত করতে হয় সেগুলোই জানাবো। আমার মোবাইল নম্বর 9338288747। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে এই নম্বরে যোগাযোগ করবে। যে কোনো সমস্যার সমাধান করে থাকি স্বল্প মূল্যে, স্বল্প বস্তু এবং সঠিক বস্তু, সেটা রত্ন হোক কিংবা যে কোনো বস্তুই হোক, দিয়ে সঠিক গ্রহ মূল্যায়ন করে, মানে যেই গ্রহ আপনার জীবনে বাধা সৃষ্টিকার সবচেয়ে বেশি করছে সেটাকেই মূল্যায়ন করে তার রেমেডি দেওয়া হয়, যাতে আপনার বাধা বিপত্তিগুলো তাড়াতাড়ি দূর হয় এবং আপনার জীবনে সাফল্য আসে। তাই অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন। আপনাদের আজকে বলে রাখি যে অষ্টবর্গ আমি রচনা করছি এই কারণেই, এই অষ্টবর্গ থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। আপনার জীবনের কোন ভাব কীরকম যাবে, এই অষ্টবর্গ থেকে আপনি একদম পরিষ্কারভাবে জানতে পারবেন। আগের দিন আমি রবি এবং চন্দ্রের অষ্টবর্গ রেখাপাতের নিয়ম দেখেছি, আজকে দেখাবো মঙ্গলের। বেশি আজকে কথা না বলে শুরু করছি মঙ্গলে। দেখুন, মঙ্গল আছে ধনুতে, এই যে ধনু, তো ধনুকেই এক হিসাবে ধরতে হবে। তাহলে ধনু যদি এক হয়, বাদ বাকি এরকম ঘুরতে থাকবে 1 2 3 4 5 6। তাহলে ধনুতে যেই গ্রহ যেখানে থাকবে তাকেই এক ধরতে হবে, প্রথম ঘর। এবার আসি তাহলে আপনাদের দেখাই। এই যে দেখুন, আমি আগে থেকে লিখে রেখেছি মঙ্গলের অষ্টবর্গের রেখাপাতে কতটা, না 39টা রেখাপাত হয়। তাহলে 39টা যদি রেখাপাত হয়, সেটা কার কতটা রেখাপাত, এটা লেখা রয়েছে। দেখুন রবি, প্রথমে আমি রবি দিয়ে আসছি। রবি বলতে সূর্য। দেখুন 3 5 6 10 11। তাহলে মঙ্গলের যেহেতু অষ্টবর্গ, তাহলে মঙ্গল থেকেই ধরতে হবে। তাহলে মঙ্গল কোথায় আছে? ধনুতে। ধনুর পরে কত বলছে? 3, 1 2 3, এই যে 3, এতে রবির নিচে আমি একটা দাগ দিলাম। এই যে রবি লেখা রয়েছে, রবি, এই রবির নিচে একটা দাগ দিলাম 3-এ। তারপর কত বলছে? 5-এ। 5-এ রবির নিচে এই যে 5, এই 3 4, এই যে 5। 5-এ রবি কোথায় আছে? না, এই যে রবি আছে, দেখুন এই রবি, এই যে এখানে আমি একটা দাগ দিলাম। 5-এর পর আছে 6, 6-এ রবি, ধরুন এইখানে এই বিশ্বতে একটা দাগ দিলাম। এই দাগগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কটা দাগ দিচ্ছেন কার নিচে। তারপরে বলছে 10-এ, তাহলে 6 7 8 9 10। 10 বলতে এই যে কন্যায় রবির নিচে একটা দাগ, যেহেতু রবির রেখাপাত হচ্ছে মঙ্গলের অষ্টবর্গে। আর কোথায় বলছে? 11, তার মানে এইখানে তুলাতে রবি। এটা যদি ধনু যদি 1 হয়, তাহলে তুলা হবে 11, তাহলে রবির নিচে একটা দাগ হয়ে গেল। এবার আসি চন্দ্র। দেখুন চন্দ্র, এই চন্দ্র কত বলছে? 3 6 11, এখানে দাগ দিতে হবে। তাহলে মঙ্গলের ঘর ধনু, ধনু থেকে 1 2 3, এখানে চন্দ্রের নিচে চন্দ্র লেখা আছে, তার নিচে একটা দাগ দিতে হবে। এই যে চন্দ্র লেখা রয়েছে, চন্দ্রের নিচে তাহলে আমরা একটা দাগ দিই। তারপরে কি বলছে? 6 3 4 5, 1 2 3 4 5 6, বিশ্ব হচ্ছে 6, তো বিশ্ব চন্দ্রের নিচে একটা দাগ। এবার 11, 6 7 8 9 10, এইটা 11, এই যে 11 হচ্ছে তুলাতে কি বলছে? একটা দাগ চন্দ্রের নিচে, এই যে চন্দ্রের নিচে একটা দাগ দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে মঙ্গলের নিজের অষ্টবর্গে নিজের রেখাপাত কততে হবে। দেখুন 1 আছে, 2 আছে, 4 আছে, 7 আছে, 8 আছে, 10 আছে, 11 আছে, এদের ঘরে রেখাপাত করতে হবে। তাহলে মঙ্গল যেহেতু ধনুতে, তাহলে মঙ্গল 1-এ আছে, তাহলে মঙ্গল 1-এ একটা দাগ দিলে, এই যে 1-এর নিচে এই যে একটা দাগ দিলাম। তারপরে কোথায় বলছে? না 2-এ, এখানে মঙ্গল 2।
তারপরে কি বলছে মঙ্গল 4-এ 2 3 4, এই যে 4-এ মঙ্গলের নিচে একটা দাগ দিলাম, এই যে 4 মিন হচ্ছে 4। তারপরে কি বলছে 7, 4 5 6 7, এই 7-এ মিথুন, মিথুনে মঙ্গলের নিচে, এই মিথুনের মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। ধনুর অপোজিট মিথুন, মিথুনের 7-এ বলেছে 7। তারপর বলছে 8, 8-এ মঙ্গলের নিচে একটা দাগ দিলাম, দেখুন 8-এ মঙ্গল। তারপরে বলছে 10, 8 9 10, এখানে মঙ্গলের নিচে, এই মঙ্গল এখানে আছে, একটা দাগ দিলাম এর নিচে, মঙ্গলের নিচে। কেন নিচে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে, নাহলে আপনি যদি অন্য জায়গায় দিই তাহলে মঙ্গলের কটা দাগ পড়লো, রবির কটা দাগ পড়লো সেটা তো বোঝা যাবে না। এই জন্যে যেই যে গ্রহ লেখা আছে তার নিচে নিচেই দাগ দিচ্ছি, যাতে কার ঘরে কটা রেখা পড়লো কোন গ্রহের সেটা বোঝা যাবে। এবার কি বলছে 11-তে, তাহলে 11-তে মঙ্গল এই যে আছে, একটা দাগ দিই, 10-এর পর 11 হয়ে গেল মঙ্গলে। এবার আসছে বুধের, এই দেখুন বুধের কত লেখা আছে, বুধ 3 5 6 11, তাহলে 3 ধনু থেকে 3 1 2 3, 3-এ বুধের নিচে, এই যে বুধ, এইখানে বুধ, বুধের নিচে একটা দাগ দিই, দেখুন বুধের নিচে, বুধের নিচে একটা দাগ দিলাম। আর কি বলছে 5, তাহলে 3 4 5, 5-এ বুধের নিচে, এই যে বুধ আছে, দেখুন বুধ, বুধের নিচে একটা দাগ। 5-এর পরে আছে 6, এইখানে 6, 6-এ বুধের নিচে, 6টা হচ্ছে বিষ, এই যে বুধের নিচে একটা দাগ দিচ্ছি, বুধের নিচে। আর কি বলছে 11, সোজা 11-তে চলে আসছে, তার মানে তুলায়, তুলায় বুধের নিচে কটা দাগ দিতে হবে, একটা দাগ, এই যে বুধ, এর নিচে একটা দাগ দিলাম। এবার আসছে বৃহস্পতি রেখাপাত, এই দেখুন বৃহস্পতি কোথায় আছে, 6 10 11 12, এই যে এখানে বৃহস্পতি, বৃহস্পতি 6 10 11 12, তাহলে 6 কোথায়, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, কিরম 6, এই 1 2, এই ধরুন 1 2 3 4 5 6, তাহলে 6 বৃহস্পতি নিতে কী হবে, একটা দাগ হবে। দেখুন এই যে আমি একটু সামনে নিয়ে যাই, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। 6 বৃহস্পতির নিচে একটা দাগ। আর কোথায় বলছে 10-এ, তাহলে এইখানে 10, এই যে 10, 10-এর বৃহস্পতির নিচে একটা দাগ। এবার কি বলছে 11-তে, এই যে 11-তে বৃহস্পতির নিচে একটা দাগ, এই যে 11, দাগটা গায়ে গায়ে হয়ে গেল 11, যাই হোক। আবার বলছে কি 12-তে, এই যে 12, 12 এইটা, 12-তে বৃহস্পতির নিচে একটা দাগ, এই যে 12-তে একটা দাগ দিলাম, হয়ে গেল বৃহস্পতি। এবার আসছি শনি, শনি কোথায় বলছে 1 4 7 8 9 10 11, তাহলে 1 বলতে মঙ্গল যেখানে আছে, যেহেতু মঙ্গলের অষ্টবর্গে, তাহলে মঙ্গলের ঘরে শনি রেখাপাত হবে 1, মঙ্গলের মানে অষ্টবর্গে প্রথম, যেহেতু মঙ্গলের জন্ম নক্ষত্র, এই যে জন্ম সময় মঙ্গল যেহেতু ধনুতে আছে, তাই ধনু থেকেই 1 ধরতে হবে, তাই 1-এ বলেছে এই যে শনির নিচে 1, যেহেতু শনি রেখাপাত। তারপর হচ্ছে 4 1 2 3 4, এই মিনে শনির নিচে একটা দাগ। তারপরে কি বলছে 7, এই 4 5 6 7, এইটা 7, এই যে মিথুন, মিথুন হচ্ছে 7, এতে শনির নিচে একটা দাগ, শনির নিচে একটা দাগ। তারপরে কি বলছে 8, এই যে কর্কট, কর্কট হচ্ছে 8, কর্কটের শনি হচ্ছে এখানে, এখানে একটা দাগ। দেখুন এই দাগগুলো পরে কাউন্ট করা হবে। তারপরে কি বলছে 9, 8-এর পর 9, 9 হচ্ছে এই সিংহ, সিংহে শনির এখানে একটা দাগ। তারপরে 9-এর পরে কি বলছে 10, এই 10-এ, এটা 10, শনির নিচে একটা দাগ। তারপরে বলছে 11, এই যে 11, শনির নিচে একটা দাগ, হয়ে গেল। এবার আসছে শুক্র, শুক্র রেখাপাত কীভাবে হবে, মঙ্গলের যেহেতু অষ্টগ্রহ, তাহলে মঙ্গল থেকেই শুরু করতে হবে, তাহলে ধনু, ধনুর পরে শুক্রের রেখাপাত হচ্ছে, এই দেখুন 6 8 11 12, তার মানে 6 কোথায় হচ্ছে, ধনু যদি
1 হয়, 6 হচ্ছে গিয়ে 20। তাহলে এইখানে শুক্র কোথায় আছে? এখানে এই যে শুক্রর নিচে একটা রেখাপাত করে দিলাম। এই যে শুক্রর নিচে, এই দেখুন শুক্রের নিচে একটা রেখাপাত করা হলো। আর কোথায় বলছে 8-এ, তাহলে 7, 8, এখানে শুক্র এখানে আছে, দেখুন এই শুক্র 8, কর্কট হচ্ছে 8, এই যে শুক্র একটা রেখাপাত। আর কোথায় বলছে 11-তে, তার মানে এইখানে 11, এটা 11, এই যে তুলা 11, তুলাতে একটা শুক্রের রেখাপাত, যেহেতু শুক্রের রেখাপাত হচ্ছে মঙ্গলের অষ্টপর্ব। আর কোথায় বলছে 12-তে, এই দেখুন এই যে 12, বৃশ্চিক হচ্ছে 12, এটা 1 হলে এটা 12, তাহলে শুক্রের নিচে একটা দাগ। এই হয়ে গেল শুক্র। এবার আসছি কার? লগ্নের কি বলছে? 1, 3, 6, 10, 11, এই গ্রহ এইভাবে দাগ দিতে হবে, এই মানে একটা পর আর কি, মঙ্গল যেখানে আছে তারপর থেকে। তাহলে মঙ্গল আছে ধনুতে, তাহলে কি বলছে? 1-এ দাগ দিতে বলছে, 1, এই লগ্ন 1, তারপরে বলছে 3-এ, 1, 2, 3, এখানে লগ্ন এইখানে আছে, একটা দাগ দিলাম। তারপরে কি বলছে? 6-এ, এই যে বিশ্ব হচ্ছে 6, এখানে লগ্নে এইখানে ধরুন 1, এই বিশ্ব 6, এইখানে একটা দাগ দিলাম লগ্নে। আর কি বলছে? 10-এ, এই যে 10, এখানে লগ্নে একটা দাগ, এই দেখুন লগ্নে একটা দাগ। আর কি বলছে? 11 লগ্ন, এই যে এখানে। এই হয়ে গেল মঙ্গলের অষ্টবর্গ। এবার দেখুন কটা গ্রহের অষ্টবর্গ হলো? 3টে আপনাদের দেখালাম, আরও এখনো 5টা বাকি। যখন সমস্ত গ্রহের আর লগ্নের অষ্টবর্গ হয়ে যাবে তখন এগুলো আমি কাউন্ট করব। ধরুন এখানে দেখছেন রবির নিচে 3টে দাগ, তখন ধরুন আর দাগ পড়লো না, তাহলে রবি 3টে দাগ, মানে 3টে দাগ পেয়েছে। চন্দ্র 1টা, মঙ্গল 2টো, এরমভাবে লিখবো তখন 3টে। রবি কোথায়? 3, হ্যাঁ মানে কত নম্বরে? তখন লগ্ন থেকে, এই যে লগ্ন হচ্ছে কর্কট, তাহলে এটা হবে 10ম, মেষ হবে 10ম, তাই 10মে রবি কটা দাগ? 3টে দাগ। যদি 3টে, আরও তো দাগ পড়বে, কিন্তু আমি বোঝানোর সাথে আপনাদের বলছি যে 3টে দাগ আপনার এখন আছে। কাউন্ট করার সময় কিন্তু যতগুলো দাগ আপনার পড়বে ততগুলি ধরা হবে। যেই গ্রহের নিচে যতগুলো দাগ পড়বে সেগুলোকে ততগুলোই ধরা হবে, এবং যখন বিচার করা হবে সেই দাগ ধরেই বিচার করা হবে। মানে কত দাগ পড়লে ভালো আর কত দাগ পড়লে ভালো নয় বা খারাপ হয়, সেটা যখন গোচরে আসবে তখন জানা যাবে। এবং এদের সমষ্টি বলে এদের যোগফল, এই যে এত 3, 3, 6, 7, 8, এই যে এতগুলো গ্রহের এবং লগ্নের যে দাগ, সেগুলো যোগ করা হবে, সেই যোগফল আবার লেখা হবে, এবং সেই যোগফল কততে ভালো হয় সেটাও আপনাদের ফলাফল যখন বলবো তখন জানানো হবে। আপনারা না হলে বুঝতে পারবেন না, কারণ একটা গ্রহের অষ্টবর্গ দিয়ে 8টা গ্রহের জিনিস রেখাপাত হয়তো আপনি দেখিয়ে দিলাম, কিন্তু যখন কাউন্ট করে এগুলো লিখে বিচার করা হবে তখন আপনারা বুঝতে পারবেন ভালোভাবে যে অষ্টবর্গ থেকে কিন্তু অনেক কিছু জানা যায়। জীবনের যেই ভাব অনুযায়ী জানতে চান সেইভাবেই কিন্তু আপনি জানতে পারবেন অষ্টবর্গের সংখ্যার দ্বারা। এই গ্রহের যে রেখাপাত হলো সেই রেখাপাতের দ্বারা কোনো অষ্টবর্গে, ধরুন প্রথম ভাব লগ্ন ভাব, যেহেতু লগ্ন এখানে কর্কট লগ্ন, এই যে এখানে লগ্ন যেহেতু কর্কট, সেহেতু লগ্নভাবে দেখা গেল 25টা দাগ পড়লো বা 25-এর উপরে পড়লো। 25-এর উপরে পড়লে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে 25-এর উপরে, কিন্তু 25-এর নিচে হলে কি হবে না, শরীর স্বাস্থ্য কিন্তু অতটা ভালো যাবে না। কারণ 25-এর উপর থেকে যত হবে ততটা, মানে যত বেশি হবে ততই আপনার পক্ষে ভালো হবে। এরকম দ্বিতীয় ভাবের ক্ষেত্রেও তাই, তৃতীয় ভাবের ক্ষেত্রেও তাই, চতুর্থ ভাবের ক্ষেত্রেও তাই। এরম গণনার এরম গ্রহ যে সংখ্যা, যে গ্রহদের যে রেখাপাতের যে সংখ্যা, সেগুলো দিয়ে এবং সেই সময়
যদি গ্রহরা মানে গোচরে গ্রহরা ঘোরে, তখন যদি সেই সময় সেই গ্রহ এখানে আসে, ধরুন লগ্নে বৃহস্পতি এখন একটাও দাগ পড়েনি, তো লগ্নে যখন বৃহস্পতি 5টা দাগ পড়বে, তাহলে বৃহস্পতি যদি লগ্নে যখন আসবে তখন কিন্তু আপনার শুভ ফল পাবে। যদি 5টা দাগ পড়ে, 4টে দাগ পড়লে মোটামুটি ফল পাওয়া যাবে, কিন্তু 4-এর নিচে হলে সেই ফল কিন্তু খুব একটা ভালো পাওয়া যাবে না। গোচর ফলগুলোর কথা বলছি, জন্ম সময়ের কথা বলছি না, গোচর ফল কথা। এবং অন্য অন্য গ্রহও দেখতে হবে, শুধু বৃহস্পতিকে নিয়েই বলছি না, অন্য অন্য গ্রহের দৃষ্টি, অন্য অন্য গ্রহের অবস্থান সব মিলিয়ে আর কি। যে যেই ঘরে থাকবে সে সেই ঘরে কতটা রেখা পেয়েছে তার উপর নির্ভর করবে ফলের বিচার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে জ্যোতিষ শেখা বা জ্যোতিষ সম্বন্ধে জানতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। অনেক জ্যোতিষী এগুলো শেখাবে না বা শেখাবার তাদের ইচ্ছা নেই, তারা সবসময় ভাবে তারা শিখিয়ে ফেললে অন্যরা আগে বেড়ে যাবে, কিন্তু আমি সেটা চাই না। আমি জানি শিক্ষা দান করলে, আমরা ছোটোবেলায় পড়েছি, শিক্ষা যত দান করবে ততই তোমার বিদ্যা, শিক্ষা বলতে বিদ্যা, যত দান করবে তত তোমার বিদ্যা বাড়বে। সেই কথাটা অনেকেই মনে রাখে না। জ্ঞান যত দান করবে তত বাড়বে। বিদ্যা কখনো চুরি করা যায় না। বিদ্যা কখনো চুরি করা যায় না। বিদ্যা যার যার কাছে যে যেরম শিখবে তার সেরমই থেকে যাবে। কোনো চোরের ক্ষমতা নেই বিদ্যা চুরি করে নিয়ে যাওয়া। জ্যোতিষশাস্ত্র একটা বিদ্যা, এই বিদ্যা যারা শিখেছে বা যারা শিখতে চায় বা যারা এই নিজে শিখবো কাউকে জানাবো না, সেটা করলে কিন্তু জ্যোতিষশাস্ত্রের যে বিচার ব্যবস্থা কিন্তু এগোবে না। সেই জন্যই আমি চাই, আমি যেইটুকু জানি, যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞান, 25 বছরের যে জ্ঞান বা যেটুকু জানি আমি হয়তো সামান্যই জানি, কারণ জ্যোতিষশাস্ত্র তার একটুখানি না, জ্যোতিষশাস্ত্র হচ্ছে মহাসমুদ্র, তার হয়তো একটুখানি আমি তার সেই সমুদ্রের একটু জল হয়তো আমি পান করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। তো সেটাই আমি যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি, তার জন্যই আমার এই ভিডিওগুলো করা। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং জেনুইন যদি কেউ জ্যোতিষ শিখতে চায়, জেনুইনভাবে যদি এগুলো আপনি ফলো করেন, দেখবেন আপনি নিজেও ভালো একজন জ্যোতিষী হতে পারবেন। যেহেতু আমি এটা রেখা অষ্টবর্গের রেখাপাত দেখাচ্ছি, সেহেতু ফলাফলটা এখন বলছি না, কারণ অষ্টবর্গের রেখাপাত সমস্ত হয়ে গেলে তারপরে ফলাফলটা কিভাবে করতে হয় সেটা আপনাদের জানাবো। আজকে এই পর্যন্ত, নমস্কার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।